ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস আমি নেব। বেসিক্যালি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে নতুনভাবে আইপ্যাডে নোটস বানানোর যে টেন্ডেন্সিটা শুরু হয়েছে বা টেকনিকটা আমরা অ্যাডপ্ট করেছি, এটা হচ্ছে প্রথম নোট, সে কারণে একটুখানি এদিক ওদিক হতে পারে বা একটুখানি অসুবিধা হতে পারে। আজকে নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ব এবং ইম্পর্টেন্ট ডেটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু খেয়াল করো, বিশ্বের প্রথম ব্রেইল মানচিত্রের একটি নিউজ সামনে এসছে। বিশ্বে প্রথম ব্রেইল মানে কি, এখানে একটা টার্ম আমরা ইউজ করেছি যে ব্রেইল। এই ব্রেইল কথার অর্থ হচ্ছে অন্ধদের পড়ার জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় ব্রেইল, ব্লাইন্ডদের জন্য। দীর্ঘ 5 ফুট দীর্ঘ 5 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি ব্রেইল মানচিত্র তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুজন ছাত্র। একজনের নাম অস্তর্গ দাস, একজনের নাম রামেশ্বর চক্রবর্তী। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত দৃষ্টিহীন বা কম দৃষ্টিসম্পন্ন শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, শিক্ষকরা, অধ্যাপকরা যারা রয়েছেন, তাদের সুবিধার জন্যই এটা তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, ভারতের প্রথম ওরাল কলেরা ভ্যাকসিনের ট্রায়াল হলো। কোথায় হলো? দক্ষিণ 24 পরগনা জেলার একটা ব্লকে, অর্থাৎ হেলথ ব্লকে, যেটার নাম হচ্ছে বিষ্ণুপুর ব্লক, বিষ্ণুপুর 2 ব্লক। আগে যেটা নাইসেট নাম ছিল, ICMR NIRBI, ICMR নির্বি, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর, ঠিক আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রকল্পটি, তৈরি করা হয়েছে বা রূপায়িত করা হয়েছে। ভ্যাকসিনের নাম হচ্ছে ইউভিকল প্লাস। এবার স্বভাবতই এখান থেকে না দুটো ডেটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে, যেমন হচ্ছে আইসিএমআর NIRB এর পুরো নাম কি? ICMR NIRB এর পুরো নাম হচ্ছে নির্বি, এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা কলকাতাতে অবস্থিত। এটার আগের নাম ছিল নাইসেট, নাইসেটের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ। খেয়াল করো, বিশ্বের সব থেকে বড় বিমান রিসেন্টলি কলকাতায় এসেছিল, যেটা বিশাল হইচই হয়েছে, একটা নিউজ হয়েছে। বিমানের নাম হচ্ছে বেগুলা এক্সেল কলকাতা বিমানবন্দরে নেমেছিল। কলকাতা বিমানবন্দরের নাম তোমরা জানো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দমদমে অবস্থিত। এটা বাহরিন থেকে এসেছিল, এরপর জ্বালানি ভরে চীনের তিয়ানজিন বন্দরের উদ্দেশ্যে, অর্থাৎ তিয়ানজিন শহরের উদ্দেশ্যে এটা যাত্রা শুরু করে। এবারে একটু বলি সামিটস অ্যান্ড মিটিংগুলো সম্পর্কে একটু ডেটা দেব। স্টার্কের 25তম সভা, আমরা সার্ক জানি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়নাল কোঅপারেশন। এটা সার্ক নয় কিন্তু, এটা দেখো স্টার্ক, খেয়াল করো। স্টার্কের 25তম সভা অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। এবার স্বভাবতই প্রশ্ন আসবে, স্টার্কের লোগোও তোমরা দেখতে পাচ্ছ, মেলাতে পারছো না সার্কের সঙ্গে, তাহলে স্টার্ক কি? স্টার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল, সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। এই স্টার্কের সদস্য সংখ্যা হচ্ছে 9টা মেম্বার কান্ট্রি রয়েছে। কি কি? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 9টা দেশকে নিয়ে স্টার্ক, খেয়াল রাখবে। ভারতবর্ষে প্রথম বোড়োল্যান্ড মহোৎসব হলো। বোড়োল্যান্ড মানে আসাম, বোড়ো টেরোরিস্টরা একটা সময় গোলমাল পাকাতো তোমরা জানো, এবং বোড়োল্যান্ড আসামের একটা অংশকে নিয়ে বলা হয়। এই বোড়োল্যান্ড মহোৎসবের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এটার উদ্বোধন হলো 15 নভেম্বর 2024। বোড়ো সম্প্রদায়ের যে ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি উদযাপিত হলো এখানে। আয়োজক ছিল তিনটে অর্গানাইজেশন মিলে আয়োজন করলো। একটা হচ্ছে অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন, দ্বিতীয়টা হচ্ছে বোড়ো সাহিত্য সভা, তৃতীয়টি হচ্ছে গান্ধী হিন্দুস্তানি সাহিত্য সভা। এই প্রসঙ্গে বোড়ো ট্রাইব সম্পর্কে তোমাদের একটু বলে দিই, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই বোড়ো পিপল আর রিকগনাইজড অ্যাজ দ্য প্লেন্স ট্রাইব ইন দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আসাম এবং মেঘালয় রাজ্যে মূলত এদের দেখা যায়। বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অফ আসাম, বোড়োল্যান্ড টেরিটোরিয়াম রিজিয়ন অফ আসাম, এই হচ্ছে এদের, এই অঞ্চলে পার্টিকুলারলি এদের দেখা যায়। বোড়োরা কোথায় লিস্টেড হয়ে আছে? বোড়োজ ওয়্যার লিস্টেড আন্ডার বোড়ো অ্যান্ড বোড়ো কাচারি ইন দ্য কনস্টিটিউশন, শিডিউল ট্রাইবস অর্ডার 1950। বোড়োরা বোড়ো ভাষায় কথা বলে, দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ বোড়ো বলে লিখে দেওয়া হয়েছে। বোড়োল্যান্ড উৎসবের যে কার্ডটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ, তার লোগো, কার্ড, সমস্ত কিছুই দেখতে পাচ্ছ।
এই বোডো ল্যাঙ্গুয়েজ ভারতের যে 22টা শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ তার মধ্যে একটা কিন্তু। বাংলা যেমন শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, ওড়িশি একটা, মৈথিলি একটা, তেমনি বোডো একটা ল্যাঙ্গুয়েজ যেটা 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এবারে শিডিউল ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে তোমাদের একটু আলোচনা করে দেওয়া যায়। 1950 সালে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় 14টি ভাষাকে। 1967 সালে গিয়ে সিন্ধি ভাষাকে 21তম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানের 8ম তপশিলের অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1992 সালে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি এই 3টে ভাষাকে যুক্ত করা হয় 71তম সংবিধান সংশোধন দ্বারা 1992। 2003 সালে বোডো, ডোংরি এবং মৈথিলি এবং সাঁওতালি, বোডো, ডোংরি, সাঁওতালি, মৈথিলি এই 4টি ভাষাকে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে ওড়িয়া ভাষার স্পেলিংটা রিপ্লেস করে সংবিধানে ORIOI এর জায়গায় লেখা হয় ODIA, ওড়িয়া। 96তম সংবিধান সংশোধন 2011। এবার তোমরা খুঁজছো স্বভাবত এই বাংলা কোথায়। বাংলা হচ্ছে এই 1950 সালে যে 14টা ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছিল এর মধ্যেই বাংলা অন্তর্ভুক্ত ছিল। এই বোডো ভাষায় নোটেবল কিছু পিপলদের নাম মনে রাখবে, যেমন রজনী বসুমূর্তি, ঠিক আছে, ইনি হচ্ছেন ফেমাস ফিল্ম মেকার অ্যান্ড অ্যাক্ট্রেস। আর অনুষ্ঠিতা বড়ো বিখ্যাত বক্সার, যমুনা বড়ো বক্সার, আর হরিশঙ্কর ব্রহ্ম ইনি হচ্ছেন 9th ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তোমাদের বলতে হবে প্রেজেন্টলি ভারতের ইলেকশন কমিশনারকে, এটা খুব কমেন্ট করে তোমাদের জানাতে হবে। এরপর দেখো 43তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়ে গেল, আয়োজিত হলো নতুন দিল্লির ভারত মণ্ডপমে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার একটা মেলার কথা বলবো যেটার নাম হচ্ছে জৌল বিবি মেলা। জৌল বিবি মেলা কোথায় হয়? উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আয়োজিত হলো জৌল বিবি মেলা। গেরিগঙ্গা আর কালী নদীর সঙ্গমস্থলে একটা জলেশ্বর মন্দির বলে রয়েছে, এই ছবিটা দেখতে পাচ্ছ জলেশ্বর মন্দিরের। এই জলেশ্বর মন্দিরের অ্যাসোসিয়েটেড সংযুক্ত যে অঞ্চল, সংলগ্ন যে অঞ্চল, অ্যাডজাসেন্ট প্লেসে, সেখানেই আমরা এই মেলাটা আয়োজন করি। এটার সঙ্গে স্বভাবত একটা প্রায়শই একটা মেলা নিয়ে মানে গোলমাল পাকে বলতে আমরা ভুল করে ফেলি এক্সামে, এই জৌল বিবি আর জোনবিল। জোনবিল কিন্তু আলাদা, জৌল বিবি উত্তরাখণ্ড, জোনবিল কিন্তু আসাম রাজ্যে। জোনবিল মেলা একমাত্র মেলা যেখানে এখনো বিনিময় প্রথা বা বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়। আসাম রাজ্যে মূল আদিবাসী যারা তিওয়া সম্প্রদায়, এই তিওয়া সম্প্রদায়ের মেলা হচ্ছে জোনবিল মেলা। আসামের মবিগাঁও বলে যে জেলাটি রয়েছে সেখানকার জুনবিল বা জোনবিল, সেখানে সেটি একটি ঐতিহাসিক স্থান, জোনবিল বা জুনবিল, সেখানেই আয়োজিত হয় এই মেলা। কবে হয়? মাঘ বিহুর শেষ দিকে, সপ্তাহান্তে। এই মাঘ বিহুর অন্য নাম হচ্ছে মাঘ ডামরি, আমরা বিহু পড়ানোর সময় পড়িয়েছিলাম তোমাদের মাঘ ডামরি বা ভোগালী বিহু। মাঘ বিহু হচ্ছে হারভেস্টিং ফেস্টিভ্যাল, সরি ফসল কাটার উৎসব, ঠিক আছে, ফসল কাটার উৎসব হচ্ছে মাঘ বিহু, খেয়াল রাখবে। এবার একটা উৎসব সম্পর্কে তোমাদের বলবো যেটা হচ্ছে নিঙ্গল চাউকোব্বা উৎসব। নিঙ্গল চাউকোব্বা উৎসব মণিপুরে মেইতেই সম্প্রদায়ের, মণিপুরে বেসিক্যালি জানো মণিপুরি, মেইতেই এগুলো খুব ইম্পর্ট্যান্ট সংগঠন ওদের, সরি সম্প্রদায়, ট্রাইব। এই মেইতেই ট্রাইবের প্রধান উৎসব হচ্ছে নিঙ্গল চাউকোব্বা। এই উৎসবটা এই মেইতেই সম্প্রদায়, মণিপুরের একটা সময় মেইতেই ল্যান্ড বলা হতো মণিপুরকে, কারণ মেইতেই জাতির বসবাস ভূমি হচ্ছে এই মণিপুর। এই নিঙ্গল চাউকোব্বার অন্য নাম হচ্ছে চাকৌবা বা হিয়াঙ্গেই নিনি পানবা, হিয়াঙ্গেই নিনি পানবা। এই উৎসবটা মেইতেই সম্প্রদায়ের মানুষের পারিবারিক বন্ধন এবং একতার প্রতীক। কি হয় উৎসবটিতে? না, বিবাহিত নারীরা খাদ্য ও উপহার বিনিময় করার জন্য নিজের মায়ের বাড়িতে যান, অর্থাৎ যেটাকে বাপের বাড়ি বলো, ওটা যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ, মায়ের বাড়িতে যান। ঐতিহ্যবাহী মেইতেই ক্যালেন্ডারের একটা মাস রয়েছে যেটার নাম হচ্ছে হিয়ানগেই। হিয়ানগেই, এই হিয়ানগেই মাসের 2 তারিখে মানে দ্বিতীয় দিনে পালিত হয়। এই মেইতেই ক্যালেন্ডার চাঁদকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা ক্যালেন্ডার, যেমন চাঁদকে কেন্দ্র করে আমাদের মুসলিমদের যে ক্যালেন্ডার সেটাও তৈরি হয়েছে চাঁদকে কেন্দ্র করেই, তোমরা জানো হিজরি সাল গণনা বলি আমরা। স্বভাবতই প্রশ্ন আসবে এই মণিপুরের তো গেল, তাহলে অন্যান্য রাজ্যগুলোর কি কি উৎসব আমরা মনে রাখবো? একটু মনে রাখো। সিকিমের উৎসব হচ্ছে লসুং, দ্রুকপা তেসি, সাগা দাওয়া, দাসিন এবং ফাং লাভসন। লাদাখের উৎসব হচ্ছে হেমিস ফেস্টিভ্যাল বা হেমিস উৎসব, লোসার ফেস্টিভ্যাল বা লোসার উৎসব, সিন্ধু দর্শন।
ডসমোচে উৎসব, শাকা দাওয়া উৎসব। এবার দেখো অরুণাচল প্রদেশের উৎসব, সিয়াং রিভার উৎসব, পংসাউ পাউ শীতকালীন উৎসব, জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে বারবার আসে যে জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক কোথায় পালিত হয়, বলবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের আরও উৎসব কোনটা, এখানে দেখো সবগুলোর একটা করে ছবিও দিয়ে দিয়েছি। সোলুং, নিয়োকুম, লোসার, ড্রি, বুরিবুট, লোকু, সানকেন, এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের উৎসব। এবার এখানে একটু যদি তোমরা স্টিকারটা খেয়াল করো, যারা অ্যাডমিশন নিতে চাইছো, আজ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হলো, কাজেই যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে? আর ডিটেল কথা বলার জন্য এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো। এবারে একটু বলে দিই, নেক্সট আমরা যে উৎসবে যাব সেটি হচ্ছে ইয়াও সাং উৎসব। ইয়াও সাং উৎসব হচ্ছে মণিপুরের প্রধান উৎসব। মণিপুরের প্রধান উৎসবের নাম ইয়াও সাং উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা থেকে শুরু করে 5 দিন ধরে এই উৎসবটি আয়োজিত হয়। এই ইয়াও সাং উৎসবে একটি ঐতিহ্যবাহী নাচ হয় যেটার নাম হচ্ছে থাবাল চোংবা। থাবাল চোংবা এটা মণিপুরি লোকনৃত্য। এতে ছেলে এবং মেয়ে উভয়ই একসাথে হাতে হাত ধরে নৃত্য পরিবেশন করে। নেক্সট একটা উৎসবে যাই যেটার নাম হচ্ছে বলি পদ্মামী উৎসব। বলি পদ্মামী হচ্ছে কর্ণাটকের উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা এই বলি পদ্মামী বা বালি পদ্মামী আয়োজন করে। দীপাবলির চতুর্থ দিন উপলক্ষে এটা পালিত হয়। কৃষক সম্প্রদায় মূলত এটা পালন করে। কি হয়, এই উৎসবে অসুররাজ বালি মানে বালি চক্রবর্তী পাতাললোক থেকে যখন ভূলোকে ফিরে আসে, সেই কল্পকাহিনীর ওপর ভিত্তি করে এটা উদযাপিত হয়। কর্ণাটকের উৎসব হলেও অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে অন্যান্য অনেক নামেই এটা উদযাপন করা হয়। অসুররাজ বালি চক্রবর্তীর ফিরে আসাটা অনেকেই উদযাপন করে। এই যে বালি পদ্মামী উৎসব, এটা 3 দিনের উৎসব। প্রথম দিন গঙ্গা মঠের পূজা হয়, দ্বিতীয় দিন নরক চতুর্দশী পালন হয় যেটা আমরা ভূত চতুর্দশীর মতো করে, তৃতীয় দিন লক্ষ্মী পূজা উদযাপন হয়। এই বালি পদ্মামী এর অন্য নাম হচ্ছে বীর প্রতিবাদ, বলি প্রতিপদ, বলি পদ্মমী বা দিউতা প্রতিপদ। অন্যান্য রাজ্যে আমি বললাম পালিত হয় অন্য নামে পালিত হয়। কি, কর্ণাটকে এটাকে বলা হয় বলি পদ্মামী, মহারাষ্ট্রে বলা হয় বলি পদভা, হিমাচল প্রদেশে বলা হয় বারলাজ, জম্মু কাশ্মীরে বলা হয় রাজা বলি, গুজরাটে এটা আবার গুজরাটি নববর্ষ, সেটার নাম বেস্তু বেরা, এটা আবার গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়। রাজস্থানে এটার নাম বেস্তু বর্ষ, যেটা মারোয়ারিদের নববর্ষ, অর্থাৎ গুজরাটি এবং মারোয়ারি দুজনের নববর্ষই এটা, দীপাবলির চতুর্থ দিন। এই উৎসবটির কথার প্রথম উল্লেখ পাওয়া যায় পাণিনির লেখা অষ্টাধ্যায়ীতে আর পতঞ্জলির লেখা মহাভাষ্যে। এই উৎসবের সঙ্গে একটা কিংবদন্তি জুয়া খেলার ইতিহাস জড়িয়ে আছে। সেই জুয়া খেলার নাম হচ্ছে পাচিকালু। এই দেখো বালি চক্রবর্তীর একটা ছবিও তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, তোমাদের পড়তে সুবিধা হবে বলে আমার মনে হয়। আবারও এখানে অ্যাডমিশনের জন্য একটা স্টিকার আমরা অ্যাড করেছি। আমরা আজ থেকে একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ শুরু করেছি। আপকামিং যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের এন্টায়ার সিলেবাস আমরা কভার করব। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হতে পারো। নেক্সট দেখো একটি উৎসব যেটার নাম হচ্ছে মেরা হাউ চোংবা উৎসব। মেরা হাউ চোংবা উৎসব কোথায় পালিত হয়? মণিপুরে পালিত হয় মেরা হাউ চোংবা উৎসব। এটার অন্য নাম হচ্ছে মেরা ওয়াউংবা, মেরা ওয়াউংবা বা মেরা থাওমেই থানবা, মেরা থাওমেই থানবা। মণিপুরের দুটো প্রধান ট্রাইব যারা এই মেরা হাউ চোংবা উৎসব পালন করে, একটা হচ্ছে মেইতেই। আমি কিছুক্ষণ আগেই ক্লাসে বললাম যে মণিপুরের মূল ট্রাইব হচ্ছে মেইতেই, এছাড়া নাগা ট্রাইবরাও এই উৎসবটি পালন করে। মেইতেই ক্যালেন্ডারের দ্বিতীয় দিন আমরা অলরেডি দেখে নিয়েছি, এটা হচ্ছে 15 নম্বর দিনে, ঠিক আছে? মেইতেই ক্যালেন্ডারকে বলা হয় কাঙ্গলিপাক ক্যালেন্ডার, কাঙ্গলিপাক ক্যালেন্ডার। মেইতেই থাপালন বলা হয় এই ক্যালেন্ডারকে, থাপানলন। এই উৎসব উদযাপনের প্রধান স্থান হচ্ছে মণিপুরের রাজবাড়ি, রাজকীয় প্রাসাদ। এই রাজকীয় প্রাসাদের নাম কি মণিপুরের? এগুলো কিন্তু স্ট্যাটিস্টিকের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মণিপুরের রাজকীয় প্রাসাদের নাম হচ্ছে সানাকনুং, সানাকনুং। আমি দুটো ট্রাইব বললাম, মেইতেই আর নাগা। মণিপুরে কি আর কোনো ট্রাইব আছে? অবশ্যই আছে। কে আছে?
মণিপুরের অন্যান্য ট্রাইবের মধ্যে তাংখুল, কাবুই, আনাল, আইমোল, চিরু, চোখে, খারাম এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ট্রাইব। এবার প্রশ্ন হচ্ছে মণিপুরের অন্যান্য উৎসব কি কি? মণিপুরের অন্য উৎসবগুলোর নাম দেখো, সাজিবু চেরাওবা, সাজিবু চেরাওবা, যার অন্য নাম হচ্ছে মেইতেই চেরাওবা। এটা মণিপুরি নববর্ষ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। মণিপুরি নববর্ষের নাম সাজিবু চেরাওবা। নিঙ্গল চাকোবা, যার অন্য নাম নিঙ্গল চাক্কুবা, যার অর্থ বিবাহিত মহিলাদের জন্য ভোজ, বা অন্য আরেকটা নাম আছে হিয়াঙ্গেই নিনি পানবা। এরপর হচ্ছে হেইকরু হিডম্বা। মণিপুরীদের দেখবেন নৌকা দৌড় হয়, একটা বিরাট বিরাট নৌকো, সেখানে অনেক বেশ কয়েকজন মিলে নৌকো চালায়। নৌকো দৌড়ের এই উৎসবটার নাম হচ্ছে হেইকরু হিডম্বা। এরপর হচ্ছে ইয়াও সাং উৎসব। ইয়াও সাং উৎসব মেইতেই উপজাতির লোকেরা পালন করে। 5 দিন ব্যাপী বসন্ত উৎসব হচ্ছে ইয়াও সাং। এর সাথে যে নাচ হয় সেটার নাম হচ্ছে থাবাল চোংবা, অর্থাৎ থাবাল চোংবা কথাটার অর্থ হচ্ছে চাঁদের আলোয় নাচ। চাঁদের আলোয় নাচ এটা মণিপুরীদের একটা লোকনৃত্য। এছাড়া অন্য একটি উৎসব যেটার নাম হচ্ছে ইমোইনু ইরাতপা। ইমোইনু ইরাতপা, যার অন্য নাম ওয়াকচিং, ওয়াকচিং তারানিথৈনি পানবা, ওয়াকচিং তারানিথৈনি পানবা। এটাও মেইতেই উপজাতি পালন করে। মণিপুর ছাড়াও আসাম এবং ত্রিপুরায় এই ইমোইনু ইরাতপা উৎসবটি পালিত হয়। এখানে লোকেরা ঐতিহ্যবাহী একটি বাদ্যযন্ত্র রয়েছে পেনা, সেই পেনা বাজান। একটা এই উৎসবে ঐতিহ্যবাহী দুটো নৃত্য নাচা হয়, একটার নাম খাম্বা থইবি আর একটার নাম মাইবি জাগই। এবার প্রশ্ন হচ্ছে নেক্সট উৎসব কি? নেক্সট উৎসবের নাম হচ্ছে পান্থইবি ইরাতপা। পান্থইবি ইরাতপা এটা মেইতেই উপজাতি পালন করে। আর একটি হচ্ছে মেরা ছাওরেল হাউবা, যার অন্য নাম মেরা চাওরেন হাউবা। নেক্সট একটি উৎসব আমরা বাওয়াল করব না, বাগোয়াল করব। উত্তরাখণ্ডের উৎসব, মাঝে মাঝেই বাগোয়াল শুনতে পাও তোমরা, সেই মদ ফদ খেয়ে টিয়ে করে। ইগাস বাগোয়াল এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটা লোক উৎসব। দীপাবলির 11 দিন পরে এটা পালন করা হয়। এটার অন্য নাম হচ্ছে বুধি দিওয়ালি, বুধি দিওয়ালি, ঠিক আছে, বা হরবোধনী একাদশী, হরবোধনী একাদশী, ঠিক আছে। ইগাস বাগোয়াল, এই ইগাস কথার অর্থ, ইগাস শব্দটা উত্তরাখণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পৌরাণিক শ্রদ্ধার পরিচয়বাহী। এখানে একটা ঐতিহ্যবাহী মশাল জ্বালানো হয়, গোটা উৎসব জুড়ে জ্বলে সেটা, যেটার নাম হচ্ছে ভাইলো বা আন্ধারা। পাইনউড কাঠের লাঠিগুলোকে বেঁধে সেইটার ওপরে কাপড় জড়িয়ে জ্বালানো হয় এই ভাইলো বা আন্ধারা। উত্তরাখণ্ডের অনেক লোক উৎসব আছে, তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একবার করে দেখে নেবে কি কি। কুম্ভ মেলা, মহাকুম্ভ, পৃথিবীর বৃহত্তম উৎসব। এই যে আগামীকাল পরশু মহাকুম্ভ, ঠিক আছে, এই মহাকুম্ভ বা কুম্ভ মেলা। বসন্ত পঞ্চমী, ভিটাওলি ও হরেলা, হোলি, মকর সংক্রান্তি, কালে কাউয়া বা ঘুঘুটিয়া, ফুলদেই, গঙ্গা দশেরা বা দাসার, কান্দালি, ভাত সাবিত্রী, পূর্ণগিরি মেলা, শালদে বিখাউতি মেলা, ঘি সংক্রান্তি, পার্বত্য যাত্রা, কানোয়ার যাত্রা, বিশু মেলা, নন্দা দেবী রাজ যাত্রা, মাঘ মেলা। এরপর হচ্ছে উত্তরায়ণী মেলা, এগাস, বাগোয়াল মেলা, এগুলো সব উত্তরাখণ্ডের উৎসব। এরপর আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে পঞ্চম জাতীয় EMRA সাহিত্য ও সংস্কৃতি উৎসব। কবে হলো? এটা বিরসা মুন্ডাকে নিয়ে উৎসব। একটু বলে দিই, 12 থেকে 15ই নভেম্বর 2024 এটা আয়োজিত হলো। আয়োজন করলো নেস্ট, NESTS, মানে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। কোথায় হলো? ওড়িশার ভুবনেশ্বরের খণ্ডগিরিতে আয়োজিত হলো। কেন হলো না, বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। স্ক্রিনে তোমরা বিরসা মুন্ডার ছবিও দেখতে পাচ্ছ। এবছরের থিম হচ্ছে এ ট্রিবিউট টু ভগবান বিরসা মুন্ডা অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স। বিরসা মুন্ডা এবং মুন্ডা বিদ্রোহ প্রসঙ্গে একটা নোট এখানে দেওয়া আছে। বিরসা মুন্ডা বিদ্রোহের স্লোগান ছিল উলগুলান, উলগুলান, উলগুলান মানে অরণ্যের আগুন। আর সেটা নিয়ে উপন্যাস লিখেছিলেন মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্যের মা মহাশ্বেতা দেবী। উপন্যাসের নাম হচ্ছে অরণ্যের অধিকার, বিজন ভট্টাচার্যের স্ত্রী মহাশ্বেতা দেবী। এবার অ্যাডমিশন, বিজন ভট্টাচার্য যিনি নবান্ন নাটক লিখেছিলেন, তোমরা কি নবান্ন নাটক পড়েছো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। অ্যাডমিশনের জন্য একটা রিকোয়েস্ট তোমাদের এখানেও করা হয়েছে এবং সেখানে ফোন নাম্বার দুটো আমরা শেয়ার করেছি।
সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি আমাদের নতুন ব্যাচ যেটা আজ থেকে শুরু হয়েছে 1 বছর ব্যাপী চলবে, এবং WBCS, WBP, KP, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, IDO, MVI সমস্ত এক্সাম আমরা কভার করবো এই ব্যাচে। যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো। নেক্সট দেখো, জল উৎসব। নীতি আয়োগ আয়োজন করলো জল উৎসব। নীতি আয়োগ 2015-তে যেটা শুরু হলো সেটার পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। কবে হলো জল উৎসব? 6 থেকে 24শে নভেম্বর। টোটাল 15 দিন ধরে চললো এই জল উৎসব। ঠিক আছে, এবার লক্ষ্য কি? জল সংরক্ষণ এবং জল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট দেখো, UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটার নাম হচ্ছে COP29। কোথায় হলো? আজারবাইজানের রাজধানী শহর বাকু, আজারবাইজানের বাকু শহরে। কবে হলো? 11 এবং 12ই নভেম্বর 2024। থিম কি ছিল? ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড। আপকামিং কি কি ইভেন্ট আছে? কিয়োটো প্রোটোকলের 19তম বৈঠক রয়েছে এবং প্যারিস চুক্তির 6ষ্ঠ অধিবেশন রয়েছে, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবার দেখো, মেরিটাইম সিকিউরিটির ওপর 3য় মহাসাগর সামিট হলো। আয়োজক ছিল ভারতীয় নৌবাহিনী। থিম ছিল ট্রেনিং কর্পোরেশন ফর মিটিগেট কমন সিকিউরিটি চ্যালেঞ্জ ইন দ্য IOR। ঠিক আছে, ইন্ডিয়ান ওশেন রেঞ্জ। নেক্সট, প্রথম এশিয়াটিক বৌদ্ধ সম্মেলন হলো, ABS। প্রথম ABS, দ্যাট ইজ এশিয়ান বুদ্ধিস্ট সামিট। প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট 5 ও 6 নভেম্বর 2024 নতুন দিল্লিতে এটি আয়োজিত হলো। আয়োজক ছিল মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন। এটি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি। একটা হচ্ছে লুক ইস্ট পলিসি, আজকে আমরা অফলাইনে আলোচনা করেছিলাম লুক ইস্ট পলিসি। এটা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসির অন্তর্গত। এই পলিসিটাও আমরা অবশ্যই আমাদের জিএস ক্লাসে আলোচনা করব। এবার দেখো, ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল, IMHF, গত বছর শুরু হয়েছিল। এটা হচ্ছে 2nd এডিশন। 8 নভেম্বর 2024-এ হলো কোথায়? নতুন দিল্লিতে। আয়োজক হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর। এবার দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলির 7ম অধিবেশন হলো 3রা থেকে 6 নভেম্বর, 3rd to 6th নভেম্বর 2024। এই ISAA, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি, এটার কিন্তু আয়োজকদের মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম, কারণ নরেন্দ্র মোদী এটার আহ্বান করেছিলেন। বর্তমানে 103টি দেশ এটির সদস্য। আমরা আজকে আপাতত এই পর্যন্তই পড়ব, এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরও ভিডিওস নিয়ে আসবো। যদি ভালো লাগে, এটা আমাদের আইপ্যাডে তৈরি নোটস, এরপর থেকে আমরা নোটসগুলো আইপ্যাডের নোটসই দেওয়া শুরু করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাপোর্ট করো। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ভালো থেকো। ধন্যবাদ।